তো অনেকদিন পর আবার হাজির হলাম একটা নতুন বিষয়ে ভিডিও বানাচ্ছি। আজকের যে টপিক নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো ভূ আভ্যন্তরীণ শক্তি এবং সৃষ্ট ভূমিরূপ। ঠিক আছে, তো এই ভূ আভ্যন্তরীণ শক্তির ব্যাখ্যায় আমরা যে সমস্ত বিষয়ে এবং এই ভূ আভ্যন্তরীণ শক্তি এবং সৃষ্ট ভূমিরূপ, এটা একটা বিশাল বড় টপিক এবং একটা ভিডিওর মাধ্যমে এটা টোটালটা কভার করা সম্ভব নয়, তাই আমরা বিভিন্ন পার্টের মাধ্যমে এই টোটাল বিষয়টি কভার করার চেষ্টা করব। তো আজকে আমরা যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব সেগুলো সংক্ষেপে বলে নিচ্ছি। ভূ আভ্যন্তরীণ শক্তি। ওকে, ভূ আভ্যন্তরীণ শক্তি প্রথমত ভূমিরূপ সৃষ্টির প্রক্রিয়ার মধ্যে আমরা প্রথমত আলোচনা করব ভূ আভ্যন্তরীণ শক্তি মানে এন্ডোজেনিক প্রসেস নিয়ে আমরা আলোচনা করব এবং তার ব্যাখ্যা যাব এবং ভাঁজ বা ফোল্ড এবং সেই ভাঁজের বিভিন্ন অংশ, ঊর্ধ্বভঙ্গ, অধভঙ্গ, আয়াম, চ্যুতি, স্ট্রাইক, এই সমস্ত নিয়ে আমরা আলোচনা করব এবং চ্যুতি বা ফল্ট যে পার্টটা সেটা নিয়ে আমরা আলোচনা করব পরেরটাতে, অর্থাৎ সেকেন্ড পার্টে। এবং ভাঁজ সৃষ্টির কারণ। সুতরাং আজকে আমরা তিনটা আলোচ্য বিষয়, তিনটা এন্ডোজেনেটিক প্রসেস, এবং একটা স্পেশাল আলোচনা হবে ভাঁজ নিয়ে, ফোল্ড নিয়ে এবং তার বিভিন্ন অংশ, এবং তৃতীয়ত ভাঁজ কিভাবে সৃষ্টি হয় সেটা আমরা জানার চেষ্টা করব। যাই হোক, তো ভিডিও শুরুতে বলছি যে ভূ আভ্যন্তরস্থ শক্তি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি জিওমরফিক প্রসেস মানে জিওমরফিক প্রসেস অ্যান্ড রেজাল্টেড ল্যান্ডফর্ম। ওকে, তো এই জিওমরফিক প্রসেসকে আমরা ইন জেনারেল দুটো ভাগে ভাগ করা যায়। ওকে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি ভূমিরূপ প্রক্রিয়াকে আমরা দুটো ভাগে ভাগ করে দিচ্ছি, একটা পার্থিব, একটা অপার্থিব। এবং অপার্থিব আজকে আমাদের আলোচ্য বিষয় না, সুতরাং এখানে ক্রস চিহ্ন দেওয়া হয়েছে। এবং পার্থিব প্রক্রিয়া, এই পার্থিব প্রক্রিয়াটা কি? ওকে, এবং এই পার্থিব প্রক্রিয়ার মধ্যে আমরা দেখতে পাচ্ছি অন্তর্জাত এবং বহির্জাত দুটো ভাগে ভাগ করা হয়েছে। এবং বহির্জাত আমাদের আজকে আলোচ্য বিষয় না, অবরোহণ, আরোহণ, এই সমস্ত বিষয় বহির্জাতর আন্ডারে পড়ে। তো বহির্জাত আজকে আমাদের আলোচ্য বিষয় না, এগুলোর ব্যাখ্যায় আসবো। তো আমি দেখছি ভূমিরূপ প্রক্রিয়াকে দুটি ভাগে ভাগ করা যায়। মানে ভূমিরূপ প্রক্রিয়া, ভূমিরূপটা কিভাবে তৈরি হচ্ছে, ভূমির যে রূপ, মানে ভূমিরূপ কাকে বলবো আমরা? ভূমির যে রূপ তাকে আমরা বলবো ইন জেনারেল ভূমিরূপ। অর্থাৎ আমরা যেখানে দাঁড়িয়ে আছি বা আমাদের যেখানে বাড়ি তার আশেপাশের ভূমির রূপটা কিরকম, সমতল নাকি আন্ডুলেটিং না উঁচু নিচু, কিরকম ভূমির রূপ। ইন জেনারেল ভূমি রূপ প্রক্রিয়া মানে একটা ভূমির নির্দিষ্ট রূপ বা গঠন হতে বা সৃষ্টি হতে যে সমস্ত প্রক্রিয়া কাজ করে ইন জেনারেল তাকেই বলা হয় ভূমিরূপ প্রক্রিয়া। তো এই এখানে পার্থিব প্রক্রিয়ার মধ্যে দেখা যাচ্ছে দুটো প্রক্রিয়া, একটা হচ্ছে অন্তর্জাত, একটা হচ্ছে বহির্জাত। এবং এই অন্তর্জাত আন্ডারে পড়ছে হচ্ছে ধীর গতি আলোড়ন এবং হচ্ছে আকস্মিক আলোড়ন। তো এবার আমরা আলোচনা করব এই সমস্ত পার্টগুলোতে আমরা একটু 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 ডিটেলসে একটু আলোচনার চেষ্টা করি। ওকে, পার্থিব প্রক্রিয়া বলতে আমরা কি বুঝবো? পার্থিব প্রক্রিয়া বলতে আমরা বুঝবো পৃথিবীর মধ্যে যে সমস্ত প্রক্রিয়া বা অ্যাক্টিভিটি কার্যকারী হয়। ঠিক আছে, পার্থিব প্রক্রিয়া পৃথিবীর মধ্যে। আর যেটা ছিল অপার্থিব প্রক্রিয়া বা মহাজাগতিক, সেটা হচ্ছে পৃথিবীর বাইরে বা উল্কাপিণ্ড এসে পৃথিবীতে পড়লে তার বাইরের অ্যাক্টিভিটি। তো এই পার্থিব প্রক্রিয়ার মধ্যে দেখতে পাচ্ছি আমরা আছে অন্তর্জাত এবং বহির্জাত। এই অন্তর্জাত প্রক্রিয়াটা কি? এই অন্তর্জাত প্রক্রিয়া মানে হলো পৃথিবীর অভ্যন্তরে যে সমস্ত অ্যাক্টিভিটি ঘটে। ওকে, পৃথিবীর অভ্যন্তরভাগে যে সমস্ত অ্যাক্টিভিটি বা যে সমস্ত অ্যাক্টিভিটির ফলে, যেমন অন্তর্জাত প্রক্রিয়ার একটা খুব ভালো উদাহরণ হচ্ছে ভূমিকম্প। ইন জেনারেল পৃথিবীর অভ্যন্তরেই সমস্ত অ্যাক্টিভিটি হয়, কিন্তু তার রেজাল্ট আমরা দেখতে পারি কোথায়? পৃথিবীর বাইরে, পৃথিবীর পৃষ্ঠে, তাই তো? তো আমরা চার্টে দেখলাম যে ওখানে লেখা ছিল অন্তর্জাত প্রক্রিয়া। এই অন্তর্জাত প্রক্রিয়াটি কি সেটা আমাদের জানতে হবে। ওকে, মানে ভূ অভ্যন্তরে সৃষ্ট কোনো বলের প্রভাবে, ওকে, কোনো বলের প্রভাবে ভূপৃষ্ঠে বিভিন্ন রকমের ভূমিরূপ, যেমন পর্বত, মালভূমি, সমভূমি, চ্যুতি, ফাটলগ্রস্ত উপত্যকা ইত্যাদি তৈরি হচ্ছে কার ফলে তৈরি হচ্ছে? ভূ অভ্যন্তর শক্তির প্রভাবে।
যেমন একটা সাধারণ উদাহরণ দিয়ে একটা বলি, যেমন ভূমিরূপ ভূমিকম্প। ভূমিকম্প হচ্ছে ভূ অভ্যন্তরের একটা শক্তি, এবং ম্যাগমার চলন একটা ভূ অভ্যন্তরের শক্তি বা অন্তর্জাত শক্তি বা এন্ডোজেনেটিক প্রসেস। কিন্তু এর ফলে, এই এন্ডোজেনেটিক প্রসেসের ফলে আমাদের ভূপৃষ্ঠে অর্থাৎ পৃথিবী পৃষ্ঠে বিভিন্ন রকম পরিবর্তন আমরা দেখতে পাই, তাই তো? তো এটাই হচ্ছে মেন অরিজিনাল অন্তর্জাত প্রক্রিয়া। ওকে, এবার আমরা আসবো এর পরবর্তী পার্টে বা পরবর্তী ব্যাখ্যা। এখানে দেখা যাচ্ছে অন্তর্জাতকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে আকস্মিক আর একটা হচ্ছে ধীর। আকস্মিকের আজকে আমাদের আলোচনার বিষয় না, ধীর গতি। তো এই অন্তর্জাতর আন্ডারে ধীর গতি, এই অন্তর্জাত প্রক্রিয়ায় আসলে ওরা শক্তি পায় কোথায়? পৃথিবীর অভ্যন্তরে ম্যাগমার পরিচলন স্রোতের ফলে একটা কনভার্টিং কারেন্ট সৃষ্টি হয়, যার ফলে একটা শক্তি উৎপন্ন হয়, এবং বিভিন্ন তেজস্ক্রিয় মৌল যার বিকিরণ বা তেজস্ক্রিয় বিকিরণের ফলে একটা শক্তি উৎপন্ন হয় ইন জেনারেল। তো এবার আমরা আসবো ধীরগতি আলোড়ন। অন্তর্জাত প্রক্রিয়া মানে পৃথিবীর, ভালো মনে রাখার চেষ্টা করবে যে অন্তর্জাত প্রক্রিয়া মানে পৃথিবীর ভেতরে সৃষ্ট অ্যাক্টিভিটি, আমরা বাইরের থেকে সেই সমস্ত প্রক্রিয়া দেখতে পাবো না, তার রেজাল্ট আমরা দেখতে পারবো কিন্তু প্রক্রিয়াটা দেখতে পারবো না। যেমন ওয়েদারিং বা আবহবিকার যেমন বহির্জাত, আমরা দেখতে পাচ্ছি যে জৈবিক আবহবিকার হচ্ছে দীর্ঘ সময় ধরে, কিন্তু সেটা আমরা এখানে অন্তর্জাত ক্ষেত্রে আমরা সেটা দেখতে পারবো না। এবার হচ্ছে বহির্জাত প্রক্রিয়া, ধীরগতির আলোড়ন। এবং এই ধীরগতি আলোড়নকে আবার দুটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মহীভাবক আলোড়ন, একটা হচ্ছে গিরিজনী আলোড়ন। অ্যাকচুয়াল এই ধীরগতির আলোড়ন বা অন্তর্জাত প্রক্রিয়ার ভূগাঠনিক আলোড়নকে যদি আমরা অ্যানালাইসিস করি, তখন আমরা পাবো এই যে মহীভাবক এবং গিরিজনী আলোড়ন। ওকে, এছাড়া আইসোস্ট্যাসি এই সমস্ত আদার্স কিছু পার্ট আছে, তো ওগুলো ব্যাখ্যা আমি যাচ্ছি না। তো এবার হচ্ছে মহীভাবক আলোড়ন এবং গিরিজনী আলোড়ন, এই দুটোই হচ্ছে মেন আলোচ্য বিষয়। আজকে আমরা পড়বো হচ্ছে ফোল্ড, তাই তো? তো আমাদের ওখানে কাজে লাগবে হচ্ছে গিরিজনী আলোড়ন। তো ইন জেনারেল আমরা দেখিনি গিরিজনী আলোড়ন যেটা আছে, এখানে কি বলছে? সংনমন এবং টান। ওকে, সংনমন এবং টান। তো এটা বলার আগে আমি এটা সংক্ষেপে বলি, ধীরগতি আলোড়ন মানে ধীরগতির ব্যাপারটা হচ্ছে কোনো একটা শক্তি ভূ অভ্যন্তরে কাজ করছে, যেটা বহু সময় ধরে, অনেক দিন ধরে কাজ করছে, এবং ওই শক্তি বা ওই অ্যাক্টিভিটির ফলে ভূপৃষ্ঠে যে ল্যান্ডফর্ম তৈরি হচ্ছে সেটা খুব আস্তে আস্তে তৈরি হচ্ছে বা অনেক সময়, যেমন একটা পর্বত গঠন খুব অল্প সময় হচ্ছে না কিন্তু পর্বত গঠন। কিন্তু আকস্মিক যেটা ভূমিকম্প, এক ভূ অভ্যন্তরে জাস্ট কিছু সেকেন্ড আগেই হলো, তার রেজাল্ট আমরা ফট করে এখানে দেখতে পেলাম যে কোথাও হয়তো সমুদ্র পৃষ্ঠে সুনামি হচ্ছে, কোথাও আমাদের এখানে ঘর বাড়ি ভেঙে পড়ে আছে, কি আকস্মিক আলোড়ন, সঙ্গে সঙ্গে রেজাল্ট পেয়ে গেলাম। কিন্তু ধীরগতির আলোড়নে যে মহীভাবক বা গিরিজনী, এই দুটোর রেজাল্ট আমরা খুব সহজে পাবো না, মানে অনেক বছর অপেক্ষার পর আমরা পাবো। যেমন গিরিজনী আলোড়ন যে ব্যাপারটা, গিরিজনী আলোড়ন এটা যদি আমি একটা ভেবে নিই, আমাদের পৃথিবী এবং পৃথিবীর এখানে একটা স্পর্শক এবং ব্যাসার্ধ। তো এই গিরিজনী আলোড়ন যেটা আছে সেটা স্পর্শকের অনুভূমিক ভাবে কাজ করে, মানে পাশাপাশি। এইভাবে আমি যদি একদম শর্টকাটে ব্যাখ্যার ক্ষেত্রে আমি বলছি পাশাপাশি অনুভূমিক, মানে বলটা এইভাবে হয়, মানে ভূপৃষ্ঠে ভাবো তুমি মাটিতে এইভাবে বলটা হবে। ওকে, খুব শর্টে আমি বোঝার চেষ্টা করছি, এই সমস্ত ওয়ার্ড ব্যবহার করছি। এবং মহীভাবক আলোড়ন যেটা, সেটা হচ্ছে উল্লম্ব বরাবর হয়, মানে আপ অ্যান্ড ডাউন। মানে এটা যদি টোটাল আমাদের ল্যান্ড সারফেস হয়, তাহলে গিরিজনী আলোড়নটা কি হবে? পাশাপাশি কাজ করবে, মানে এইভাবে কাজ করবে। এবং যেটা হচ্ছে মহীভাবক আলোড়ন, সেটা হচ্ছে আপ অ্যান্ড ডাউন, মানে উলম্ব বরাবর কাজ করবে, উলম্ব ভাবে। ওখানে লেখা আছে ঊর্ধ্বমুখী এবং অধঃমুখী। এই মহীভাবকের কারণে ইন জেনারেল স্তূপ পর্বত সৃষ্টি হয়, আর গিরিজনী আলোড়নে করে ভাত জাতীয় বিভিন্ন রকম ভূমিরূপ সৃষ্টি হয়। এবং এই গিরিজনী আলোড়নকে লেখা আছে সংনমন এবং টান। সংনমন মানে একটা ল্যান্ডমাস আছে যেটা দুই পাশে এইভাবে চেপে যাচ্ছে, এবং টান হয়তো একটা ল্যান্ডমাস আছে যেটা এই দিকে আর এইদিকে টান পড়ছে। ওকে, ভাঁজ ইন জেনারেল
এইভাবে দেখানো যেতে পারে। তো এখানে যে চার্ট আছে এই চার্টের মাধ্যমে যে ব্যাপারটা আমি বলতে চাচ্ছি হয়তো ক্লিয়ার। আর এখানে এই গিরিজনী আলোড়ন যেটা আছে, গিরিজনী ইংরেজিতে বলে হচ্ছে অরোজেনিক মুভমেন্ট। ওরস, গ্রিক শব্দ ওরস থেকে এসেছে, যার অর্থ একটা গ্রিক শব্দ ওরস থেকে এসেছে যার অর্থ পর্বত, এবং জেনেসিস অর্থাৎ গঠন। আর এখানে হচ্ছে এগুলো সব বই ভাবে, খুব সহজ ব্যাপার। মহিভাবক, এটা হচ্ছে এপিরস, এপিরস অর্থাৎ মহাদেশ, এবং জেনেসিস মানে সৃষ্টি, মানে মহিভাবক কারণের ফলে ইন জেনারেল মহাদেশ সৃষ্টি হয়। আর গিরিজনীর ফলে ভাঁজ পর্বত, ফোল্ডেড মাউন্টেন, এই সমস্ত জিনিস সৃষ্টি হয়। তো এখানে গিরিজনীর কাজটা বললাম। তো এবার আমি আশা করি যে ফ্লো ডায়াগ্রামে যে সমস্ত টপিকগুলো দেখানো হলো খুব সংক্ষেপেই বললাম, ক্লিয়ার হয়েছে। তো এবার আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আজকে হচ্ছে ফোল্ড বা ভাঁজ। এই ভাঁজ হচ্ছে জিওমরফোলজিক্যাল অ্যানালাইসিসে যদি আমরা ব্যাখ্যা করি তাহলে হচ্ছে সেকেন্ড অর্ডার রিলিফ ফিচার্সের মধ্যে পড়ে। সেকেন্ড অর্ডার রিলিফ ফিচার্স, তো ফার্স্ট অর্ডার এবং থার্ড অর্ডার কি, তাই তো? ফার্স্ট অর্ডার রিলিফ ফিচার্স হলো ব্রড কনসেপ্ট, ওকে। লার্জ স্মল স্কেলে বিশাল বড় এরিয়া যখন রিপ্রেজেন্ট করা হয়, যেমন একটা কন্টিনেন্ট বা একটা মহাদেশ বা মহাসমুদ্র, এই টোটাল একটা টোটাল এরিয়াটাকে, যেমন টোটাল মহাদেশ বা টোটাল সমুদ্র, টোটাল প্লেট বাউন্ডারি কথা বলা হচ্ছে, টোটাল প্লেট একটা কি প্লেট, প্রশান্ত মহাসাগরীয় প্লেট, এই টোটালটার অ্যানালাইসিস যখন হবে তখন সেটা হবে রিলিফ ফিচার্স অফ ফার্স্ট অর্ডার। এবং রিলিফ ফিচার্স অফ সেকেন্ড অর্ডার কোনগুলা, যেগুলা ফার্স্ট অর্ডার রিলিফ ফিচার্সের উপর ডেভেলপ করবে। তো একটা কন্টিনেন্ট আছে বিশাল বড় বা মহাদেশ, এবং তার উপরে কি হবে, এই যে ভাঁজ, চ্যুতি, বিভিন্ন রকম ভলকানিক অ্যাক্টিভিটি, গ্রস্ত উপত্যকা, এই চ্যুতির ফলে সৃষ্টি গ্রস্ত উপত্যকা, যাই হোক। তো এই সমস্ত যে মেজর প্রসেস বা অ্যাক্টিভিটিগুলো আছে যেগুলো ফার্স্ট অর্ডারের উপর ডেভেলপ করবে তাদেরকে বলা হচ্ছে সেকেন্ড অর্ডার রিলিফ ফিচার্স। তো আজকে আমাদের ফোল্ড বা ফল্ট যাই হোক না কেন, এগুলো সবই হচ্ছে সেকেন্ড অর্ডার রিলিফ ফিচার্স, ওকে। আর থার্ড অর্ডার রিলিফ ফিচার্স যেটা বলছি আমি, শুনো। তো থার্ড অর্ডারে যাওয়ার আগে দুটো কথা আমি বলি জাস্ট। তো আজকে যেই টপিকটা আমি সিলেক্ট করেছি এটা ইন জেনারেল হচ্ছে ক্লাস 11, ইয়েস ক্লাস 11-এর আছে, সিলেবাসের অন্তর্ভুক্ত আছে, এবং সিবিসিএস সিস্টেমের ফার্স্ট সেমিস্টারে আছে। ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গলের সিলেবাস বলো বা অন্য যে কোনো ইউনিভার্সিটি সিলেবাস বলো, ফার্স্ট সেমিস্টারে এই ব্যাপারটা আছে। আর্থ মুভমেন্ট বলে যে টপিক, তার আন্ডারে এই ফোল্ড এবং অ্যাসোসিয়েটেড ল্যান্ডফর্ম আছে। তো ক্লাস 11-এর জন্য জাস্ট আজকে যেই টপিকগুলো আমি বলবো এবং পরবর্তীকালে যে শ্রেণীবিভাগ বলবো সেগুলো যথেষ্ট। মানে হচ্ছে ভাঁজ কাকে বলে, ভাঁজ কীভাবে তৈরি হয়, ভাঁজ শ্রেণীবিভাগ এবং ভাঁজের বিভিন্ন অংশ। কিন্তু ইন জেনারেল সিবিসিএস বা কলেজ ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টের জন্য বা ফার্স্ট ইয়ার যাই বলি না কেন, ওদের এই সমস্ত স্টুডেন্ট একটু 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 ডেপথে যেতে হবে। তো সেই বিষয়গুলো আজকে আমি অতটা বলছি না, কিন্তু পরবর্তী যে পার্টগুলো হবে সেখানে আমি ডিটেলসে আলোচনা করব। মানে ভাঁজযুক্ত ভূমিরূপের ওপর বা ভাঁজযুক্ত স্ট্রাকচার, সরি আমি এক্সট্রিমলি সরি, ফোল্ডেড স্ট্রাকচার, হ্যাঁ, ফোল্ডেড স্ট্রাকচারের উপর কী ধরনের ল্যান্ডফর্ম ডেভেলপ করবে বা কী ধরনের টোপোগ্রাফি হবে, এবং সেখানে কীভাবে ড্রেনেজ সিস্টেম ডেভেলপ করবে এবং বৈপরীত্য ভূমিরূপ সৃষ্টি হবে, সেই সমস্ত বিষয়ে আমি ডিসকাস করব বিস্তারিতভাবে। কিন্তু সেটা হবে একটু পরে, মানে ভাঁজ টোটালটা শেষ হোক ভাঁজ, তারপরে যখন আমি ভাঁজ এবং অ্যাসোসিয়েটেড ল্যান্ডফর্ম নিয়ে আলোচনা করব তখন সেটা হবে সেই আলোচনার অন্তর্ভুক্ত। তো আজকে যেটা দেখাচ্ছি ইন জেনারেল একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য খুবই কাজে লাগবে আশা করি, এবং যারা ফার্স্ট সেমিস্টারে আছে তাদের জন্য, তাদেরও কিছুটা কাজে লাগবে, কারণ তারা আগে পড়েছে যদিও বা, তাও আমি বলছি। তো যাই হোক, এবার আসবো থার্ড অর্ডার রিলিফ ফিচার্স যেটা আমি বলছি। চ্যুতি, ভাঁজ, ভলকানিক অ্যাক্টিভিটি, এগুলো কোনো ল্যান্ডফর্ম না, ওকে। এই সমস্ত প্রসেস বা এই সমস্ত ফিচার্সগুলোকে বলা হচ্ছে সেকেন্ড অর্ডার রিলিফ ফিচার্স, ফল্ট, রিফট ভ্যালি। এবং থার্ড অর্ডার রিলিফ ফিচার হচ্ছে আরও মাইক্রো লেভেলের, ওকে। আরও মাইক্রো লেভেল বলতে আমি বলতে চাচ্ছি মানে মাইক্রো লেভেলের ল্যান্ডফর্ম যেগুলো হচ্ছে সেকেন্ড অর্ডার রিলিফ ফিচার্সের উপর ডেভেলপ করে। যেমন আমি একটু বললাম ভাঁজ, ফোল্ড, এবং এর মধ্যে কি কি ডেভেলপ করবে পরবর্তীকালে, ভাঁজের ফলে বিভিন্ন রকম ভূমিরূপ সৃষ্টি হবে, বিভিন্ন ছোটো ছোটো বিভিন্ন স্পেসিফাইড ভূমিরূপ। তারপরে যেমন আমি বললাম ফল্টের পরে বিভিন্ন রকম গ্রস্ত উপত্যকা, আরও বিভিন্ন রকম আরও মাইনর বিভিন্ন রকম ভূমিরূপ সৃষ্টি হবে।
সেগুলো যেমন নদী কার্যের ফলে সৃষ্ট সমস্ত রকম ভূমিরূপ হচ্ছে থার্ড অর্ডার রিলিফ ফিচার্সের মধ্যে পড়বে। হিমবাহের ফলে সৃষ্ট বিভিন্ন ভূমিরূপ হচ্ছে থার্ড অর্ডার রিলিফ ফিচার্সের মধ্যে পড়বে। ওকে, তো যাই হোক, তো এইটা খুব সংক্ষেপে আমি বললাম ব্যাপারটা। তো আমরা এতক্ষণ বলছিলাম ভাঁজ। ভাঁজ কাকে বলে? ভাঁজ কি জিনিস? ভাঁজ ইন জেনারেল কি? ভাঁজ ভূমিরূপে ভাঁজ। আমি এখানে দাঁড়িয়ে, ভাবো তুমি যেখানে দাঁড়িয়ে আছো বা বসে আছো, সেই ভূমিরূপের উপর ভাঁজ বা জিওলজিক্যাল স্ট্রাকচারে ভাঁজ। আমরা ইন জেনারেল ভাঁজ মানে কি জানি? যেমন খুব সহজভাবে বলতে গেলে বলে হচ্ছে, ভাবো বিছানার চাদর। বিছানার চাদরের মধ্যে একটু উঠে একটু বসা বা হাঁটাহাঁটি করলে কি হয়? চাদরের মধ্যে ভাঁজ পড়ে যাচ্ছে, তাই না? বয়স হলে মানুষের বডির চামড়া তো ভাঁজ পড়ে যাচ্ছে। তো এইভাবে পৃথিবীতেও ভাঁজ পড়ছে। ওকে, তো আমি জাস্ট একটা সাধারণ উদাহরণ দিলাম, তো আবার রিলেট করার চেষ্টা করে না কেউ। তো এই ভাঁজটা পৃথিবীতে কিভাবে পড়ে বা পৃথিবীর পৃষ্ঠে কিভাবে পড়ে বা জিওলজিক্যাল স্ট্রাকচার কিভাবে পড়ে? আমি আগেই বলেছি গিরিজনী আলোড়ন। ওকে, গিরিজনী আলোড়ন কিভাবে কাজ করে? পাশাপাশি, মানে অনুভূমিক বরাবর। তো আমরা ইন জেনারেল একটা ছবির মাধ্যমে বোঝালে হয়তো সুবিধা হয় ব্যাপারটি। যাই হোক, ব্যাপারটি আমি একটু আগে ছবির মাধ্যমে দেখিয়েছি, তো আরেকবার খুব সংক্ষেপে ব্যাপারটি বলেছি। একটা ভূমিরূপ, তার মধ্যে যখন পার্শ্ববর্তী বা অনুভূমিক চাপ বৃদ্ধি পায় তখন হচ্ছে ভাঁজের সৃষ্টি হয়। তো এবার এটা ইন জেনারেল বাস্তবে কিভাবে সম্ভব, তাই না? বাস্তবে ভূমিরূপের মধ্যে কিভাবে এটা সম্ভব? এটা যদি আমি ধরি জাস্ট একটা ল্যান্ড মাস। ওকে, এটা একটা ল্যান্ড মাস। ভালো করে ব্যাপারটা দেখো। ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টদের জন্য এটা খুব সহজ ব্যাপার, এই বিষয়ে ওদের জানা আছে, কিন্তু ক্লাস 11-এর স্টুডেন্টদের কাছে এটা একেবারে নতুন। হ্যাঁ, যদি বা তারা বিভিন্ন রকম স্ট্রাকচার ছোট মোটো পড়েছে ক্লাস 10-9-এ, তো এই ভাঁজটা ওদের সিলেবাসে ফার্স্ট। তো যাই হোক, ওই জন্য এত ডিটেলসে ব্যাখ্যা করা হচ্ছে। একটা ল্যান্ড মাস, ওকে, চাপ সৃষ্টি হচ্ছে দুই পাশে। এর ফলে কি হবে? এটা আস্তে আস্তে কাছে আসবে। যত কাছে আসবে মাঝখানে যে গ্যাপটা আছে, গ্যাপটা কম থাকবে, তাই তো? আর এটা যে শুধু কাছে আসবে, এটা তো অল্প দিনের ব্যাপার না, না, হাজার হাজার লক্ষ লক্ষ বা কোটি কোটি বছরের ব্যাপার। তো এখানে বিভিন্ন রকম বহির্জাত প্রক্রিয়া কাজ করবে, নদী বায়ু হিমবাহ। তার ফলে এখানকার ক্ষয়ত পদার্থ সব এখানে এসে জমা হবে, মানে নিচু একটা জায়গা। জাস্ট কোবার যাকে মহিখাত বলে বর্ণনা করেছেন, জমা হচ্ছে। ওকে, জমা হচ্ছে, ঠিক আছে। এরপরে যখন এটা আরো কাছাকাছি আসবে, ল্যান্ডমাস গুলো যখন আরো প্রায় কাছাকাছি এসে পড়বে, তখন কি হবে? তখন এখানকার জমা পদার্থগুলোতে ভাঁজ সৃষ্টি হবে। এটা হচ্ছে সংনমনের ফলে। এই যে হচ্ছে এখানে, এটা কি হচ্ছে? সংনমন, তাই তো? মানে একে অপরের কাছে চলে আসছে। সংনমনের ফলে অবনমন। ওকে, আর ফার্স্ট পর্যায়ে এটা হচ্ছে মাউন্টেন বিল্ডিং যখন করানো হবে তখন ব্যাপারটা ডিটেলসে আলোচনা করা হবে। এটা হচ্ছে অধক্ষেপণ। অধক্ষেপণের জন্য অবনমন, মানে এখানে দুই পাশ থেকে বিভিন্ন পদার্থ, ক্ষয়ত পদার্থ এসে এখানে পড়ছে, যার ফলে কি হচ্ছে? এটা তো একটা নির্দিষ্ট ক্যাপাসিটি আছে না, এখানে যদি দীর্ঘকাল ধরে বিভিন্ন পদার্থ পড়তে থাকে, এটা তোমরা খুব ছোটভাবে ভাবার চিন্তা করবে না। ভাবো বিশাল বড় একটা অঞ্চল, বিশাল বড় একটা এরিয়া। ভাবো ভাবো ভারতের ম্যাপের দিকে যখন তোমরা তাকাচ্ছ, তখন গোটা উত্তর ভারতের বিশাল সমভূমি যেটা আছে, গ্রেট নর্দার্ন প্লেন অফ ইন্ডিয়া, এই টোটাল অঞ্চলটার কথা কল্পনা করো, মানে কত বিশাল ভয়ঙ্কর, 2400 কিমি সম্ভবত ওর প্রস্থ। এত বড় অঞ্চল, এত বড় অঞ্চল বা এর থেকেও বড় অঞ্চলে যখন পলি জমা হচ্ছে দুপাশে, হ্যাঁ, দুপাশের ল্যান্ড থেকে গন্ডোয়ানা এবং আঙ্গারা। তো আমি এটা ব্যাখ্যায় পরে যাবো। তো জাস্ট আমি ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি কতটা ব্রড কনসেপ্ট। এটা দেখে মনে হচ্ছে কি ছোট একটা ব্যাপার, জাস্ট এখনই হয়তো কোনো সাধারণ একটা ব্যাপার, কিন্তু না, ব্যাপারটা খুব বিস্তারিতভাবে ভাবতে হবে, চিন্তা করতে হবে। তো এত বড় অঞ্চলে যখন পলি পড়ছে আর বিশাল পরিমাণে ওয়েট, সেই ওয়েটের ফলে নিচের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা কি হচ্ছে? আস্তে আস্তে নেমে যাচ্ছে। মানে
অবক্ষেপণের জন্য অবনমন, রাইট। তার পরবর্তী পর্যায়ে এখানে আবার কাজ করে হচ্ছে কি সংনমনের জন্য অবনমন, মানে চাপ দিচ্ছে তার ফলে অবনমন হচ্ছে, দুটা কাজ হচ্ছে এখানে। তারপরে কি একসময় এটা এইভাবে ভারজাত ভূমির সৃষ্টি করে। তো এই ভারজাত ভূমির সৃষ্টি করে, ঠিক আছে, এগুলো সমস্ত হলো। এবার আমাদের মেন টপিক হচ্ছে ফোল্ড। এই ফোল্ড আর ভাঁজ কিভাবে সৃষ্টি হলো, এই যে আমি যে একটা ব্যাখ্যা দিলাম, এটা হচ্ছে কোবারের মহিকার তত্ত্ব। ওকে, ভাঁজ সৃষ্টিতে কোবারের মহিকার তত্ত্ব। তো আমি বলছিলাম ভাঁজ কিভাবে সৃষ্টি হয় সেটা আমি বলবো, এবং ভাঁজের বিভিন্ন পার্ট বা ভাঁজের বিভিন্ন অংশগুলি ব্যাখ্যা করব। তো যখন একটা তত্ত্ব বলা হলো, যাই হোক, ভাঁজ সৃষ্টির কারণগুলো আমি পরে বলছি, আগে আমি ভাঁজের বিভিন্ন অংশ এবং তাদের ব্যাখ্যাটা দেওয়ার চেষ্টা করি। আমি আগেই বলছি ভাঁজের ফলে একটা এই ধরনের ভাঁজ, এটা হচ্ছে একটা ভাঁজ। এটা দেখতে পাচ্ছ একটা উপরের অংশ আছে, একটা নিচের অংশ আছে, মানে উপরে এবং নিচে। তো একটা হচ্ছে ঊর্ধ্বভঙ্গ, কোনটা ঊর্ধ্বভঙ্গ, যেটা উপরে উত্তল অংশটা, এটা হচ্ছে ঊর্ধ্বভঙ্গ। আর অবতল অংশটাকে বলা হচ্ছে অধভঙ্গ, ঠিক আছে। তো এটা ভাঁজেরই একটা পার্ট। তো একটা ভাঁজের ছবি আঁকানো যাক। এটা মোটামুটি এটা চেষ্টা করছি ভাঁজের ছবি আঁকানোর। ওকে, এটা একটা নর্মাল ভাঁজের 3 ডাইমেনশন ছবি। তো ইন জেনারেল আমরা জানি যখন দুই পাশ থেকে চাপ পড়ে তখন ল্যান্ডমাস ভাঁজ প্রাপ্ত হয়, তাই তো। ভাঁজ এটা হলো নর্মাল একটা ভাঁজের 3 ডাইমেনশন ছবি। এবার এই ভাঁজের বিভিন্ন অংশ আছে। ইন জেনারেল ভাঁজ কাকে বলে খুব সংক্ষেপে বলি, হ্যাঁ, খুব ভাঁজ কাকে বলে। সংকোচন বলের প্রভাবে, হ্যাঁ, সংকোচন বলের প্রভাবে ঊর্ধ্ববঙ্গ এবং অধবঙ্গ, সংকোচন বলের প্রভাবে ঊর্ধ্ববঙ্গ এবং অধবঙ্গ সমন্বয়ে ভূপৃষ্ঠে শিলাস্তর তরঙ্গায়িত অবস্থা প্রাপ্ত হলে তাকে ভাঁজ বলে। বিভিন্ন বই বিভিন্ন রকম বিভিন্ন ভাষায় লেখা আছে, তোমরা দেখে নিবে। তো এখন আমাদের যেটা আলোচনার বিষয় হচ্ছে ভাঁজের বিভিন্ন অংশ। তো এই ভাঁজের আমরা দেখতে পাচ্ছি একটা উঁচু অংশ, মানে এই ধরনের টাইপ। এটাকে আমি আগেই বললাম, এটাকে ঊর্ধ্বভঙ্গ বলে। ওকে, এগুলা বই আছে, খুব সুন্দরভাবে আছে, সংজ্ঞান জাস্ট বলেছি। এটা ঊর্ধ্বভঙ্গ। আর যেটা অবতল অংশ, মানে এই অংশগুলো, এগুলোকে বলা হচ্ছে অধভঙ্গ। এবার হবে ভাঁজের অক্ষ কাকে বলে। হ্যাঁ, ভাঁজের অক্ষ ঊর্ধ্ববঙ্গ এবং অধবঙ্গের মাঝ বরাবর যে কাল্পনিক রেখা কল্পনা করা হয় তাকে বলা হয় হচ্ছে ভাঁজের অক্ষ বা ভাঁজের অ্যাক্সিস। এটা হচ্ছে ভাঁজের অক্ষ, ঠিক আছে। ভাঁজের অক্ষ হলো অক্ষতল, ভাঁজের বক্রতা প্রাপ্য অংশগুলোকে যোগ করলে ভাঁজের, এখানে দেখতে পাচ্ছ ছবিতে, ভাঁজপ্রাপ্য শিলাস্তরের সবচেয়ে বেশি বক্রতাযুক্ত বিন্দুগুলোকে যোগ করে যে কাল্পনিক রেখা টানলে যে রেখাটি পাওয়া যায় তাকে বলা হচ্ছে অক্ষ। এবং এখানে এই যে একটা কাল্পনিক তল তৈরি হলো, ওকে, মানে ভাঁজপ্রাপ্ত শিলাস্তরে সবচেয়ে বেশি বক্রতাযুক্ত বিন্দুগুলিকে অনুসরণ করে শিলাস্তরকে উপর থেকে নিচে, ওকে, শিলাস্তরকে উপর থেকে নিচে পর্যন্ত কাটলে যে পৃষ্ঠ পাওয়া যায়, যে পৃষ্ঠ পাওয়া যায় তাকে বলা হচ্ছে অক্ষতল। এই যে এই পৃষ্ঠটা যে পাওয়া যাচ্ছে এখানে, এটাই হচ্ছে অক্ষতল। এই যে আমি লিখে দিচ্ছি এখানে অক্ষতল, এই জায়গাটা।
তো এবার আসবে ভাঁজের অক্ষ হলো প্রথমে ঊর্ধ্ববঙ্গ, অধবঙ্গ, অক্ষ, অক্ষতল। এবার আসবে ভাঁজের বাহু। ওকে, ভাঁজের বাহু, বাহু এই যে প্রত্যেকটা আলাদা আলাদা, এই সমস্ত জিনিস এক একটা ভাঁজের বাহু। ওকে, ভাঁজের বাহু বা স্তরায়ন্তল, স্তরায়ন্তল। আমি এটা তো জাস্ট একটা ডায়াগ্রাম, আমি বেশ কিছু ছবির মাধ্যমে, হ্যাঁ, অরিজিনাল ভাঁজ, হ্যাঁ, ভাঁজ কি ধরনের হয় তোমরা স্ক্রিনে দেখতে পারবে, বা পরবর্তীতে বিভিন্ন রকম ভাঁজের ছবি দিয়ে আমি ব্যাপারটি আরো মানে ফিল্ড বেস বোঝানোর চেষ্টা করবো। যদি বা ভিডিওর মাধ্যমে তো ফিল্ডে যাওয়া যাচ্ছে না, তো তাও চেষ্টা করবো কিছুটা বলার। তো ভাঁজের বাহু বা স্তরায়ন্তল হয়ে গেল। এবার আসবে আয়াম, আয়াম বা স্ট্রাইক, এবং নতি বা ডিপ। এবার এটা একটা ভাঁজ। এবার এই ভাঁজের এইখানে একটা অনুভূমিক তল আমরা কল্পনা করি, হ্যাঁ, কল্পনা করা হয়, এটাকে বলা হচ্ছে অনুভূমিক তল। তো এই অনুভূমিক তলের সাথে ভাঁজপ্রাপ্য শিলাস্তর যে কোণে নত থাকে তাকে বলে নতি বা ডিপ। অনুভূমিক তল, এই অনুভূমিক তলের সাথে ভাঁজপ্রাপ্য শিলাস্তর যে কোণে নত থাকে তাকে বলে নতি বা ডিপ। ঠিক আছে, নতি বা ডিপ। এবার আসবে আয়াম, আয়াম বা স্ট্রাইক। জিওলজিক্যাল ম্যাপে আমরা ডিপ স্ট্রাইক বের করে থাকি। তো যাই হোক, তো এই অনুভূমিক অনুভূমিক তল, এই অনুভূমিক তল আঁকানো হচ্ছে এখানে একটা কাল্পনিক তল। এটা এই অনুভূমিক তলের সাথে স্তরায়ন্তল যে রেখা বরাবর বা যে পৃষ্ঠ বরাবর স্পর্শ করে তাকে বলা হচ্ছে আয়াম। ওকে, আর একটা লাস্ট পার্ট বলতে পারো হিঞ্জ বা গ্রন্থিবিন্দু। ওকে, ভাঁজপ্রাপ্য শিলাস্তরে সবচেয়ে বেশি বক্রতাযুক্ত বিন্দুগুলিকে যোগ করে যে রেখা টানা হয় তাকে বলা হচ্ছে হিঞ্জ লাইন। ওকে, বা গ্রন্থিবিন্দু। তো এগুলোই ছিল হচ্ছে ভাঁজের কিছু কয়েকটা অংশ। ইন জেনারেল ক্লাস 11, ক্লাস 11 হচ্ছে তাদের প্রশ্নে আসতে পারে 5 নাম্বারের জন্য যে ভাঁজের সংজ্ঞা দাও এবং বৈশিষ্ট্য এবং ভাঁজের বিভিন্ন অংশগুলির সংক্ষেপে লেখো। ওকে, এবং ভাঁজের যেটা শ্রেণীবিভাগ, বিভিন্ন রকম ভাঁজের শ্রেণীবিভাগ বা টাইপস, সেগুলো আমরা পরের পার্টে দেখবো। ওকে, পরের পার্টের ভিডিওতে আমরা সেই সমস্ত শ্রেণীবিভাগগুলি আজ দেখতে পাবো। তো সেটা পরীক্ষা আসতেই পারে, কোনো ব্যাপার না। আর ইন জেনারেল আজকে এটা, এবং আমি আরেকটা আলোচনা করছি ভাঁজ কিভাবে সৃষ্টি হয়। হ্যাঁ, ভাঁজ সৃষ্টির 4-5টে কারণ খুব সংক্ষেপে আমি বলবো। তো সিবিসিএস বা ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের জন্য তাদের ইন জেনারেল এরকম আসতে পারে, কোনো ব্যাপার না। ইন জেনারেল ভাঁজের অংশ, কিন্তু ভাঁজের শ্রেণী বিভাগ যেটা আছে, যেটা কালকে পরবর্তী পার্টে আমি করব, সেটা খুবই গুরুত্বপূর্ণ কলেজের স্টুডেন্টদের জন্য। এবং ভাঁজ সৃষ্টির মতামত, ওগুলা ইন ব্রডে আসতে পারে। এবং সবচেয়ে যেটা বেশি গুরুত্বপূর্ণ, মানে ফোল্ডেড স্ট্রাকচারে কি ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়, বা ফোল্ডেড স্ট্রাকচারে কিভাবে ড্রেনেজ সিস্টেম ডেভেলপ করে, এবং তারপরে সেই ড্রেনেজটা ভূমিরূপে বিবর্তন ঘটিয়ে কিভাবে ভূমিরূপ ডেভেলপ করে, বা বৈপরীত্য ভূমিরূপ, ইনভার্সন অফ রিলিফ, এই সমস্ত বিষয়গুলি কলেজের স্টুডেন্টদের ফার্স্ট সেমিস্টারের জন্য গুরুত্বপূর্ণ। তবে ইন জেনারেল তারা তো এটা দেখলাম, তোমরা আগেও করেছো ব্যাপারটি। তো যাই হোক, তো আরেকটু মানে কি বলবো, স্মৃতিচারণ হয়ে উঠলো আজকের ভিডিওর মাধ্যমে, যদি তোমরা কেউ দেখে থাকো। তো যাই হোক, তো এখন আমি আলোচনা